প্রিয় ভাই বোনেরা, ক্লাস শুরু হয়ে গেছে। সবাই লাইভে চলে আসুন, কেউ দেরি করবেন না। ক্লাস শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, জব কমিটমেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল চৌধুরী। আপনারা আমাকে চেনেন নিশ্চয়ই। আপনাদের প্রস্তুতি কেমন চলছে? আমি প্রত্যেকদিন আপনাদেরকে জব কমিটমেন্ট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কিন্তু আপনাদেরকে গাইডলাইন দিই। প্রত্যেকটা ক্লাসে সাধারণ জ্ঞান যে টপিকটা পড়ানো হয় সেটা আমি গাইডলাইন দিয়ে দিই যে এভাবে আপনারা পড়বেন। একটা জিনিস দিন শেষে মাথায় রাখতে হবে, আমরা যতই পড়াই না কেন, আপনি যদি বাসায় না পড়েন চাকরি আপনি কোনোদিনও পাবেন না। চাকরি পেতে হলে আপনাকে বাসায় পড়তে হবে। আমরা আপনাদেরকে যে টপিকগুলো ধরে ধরে পড়িয়ে দিব ইনশাআল্লাহ,
100 ক্লাস আমরা নিব, 100-র বেশি নিব ক্লাস। যে টপিকগুলো আমরা ধরে ধরে পড়িয়ে দিব, এগুলো হচ্ছে বোঝানোর টপিক, বোঝার টপিক। এগুলো মুখস্থ করা যায় না। যেমন আজকে যে টপিকগুলো পড়াবো আমি গ্রামারের, এগুলো মুখস্থ করার বিষয় না, এগুলো বুঝতে হয়। মুখস্থ করে এগুলো হয় না। আর যেগুলো মুখস্থ করতে হয়, সুন্দর একটা রুটিন তৈরি করে দিয়েছি আপনাদেরকে। পড়াগুলো একদম ভাগ ভাগ করে দিয়েছি, ডে 1-এ কি পড়বেন, ডে 2-তে কি পড়বেন, ডে 3-তে কি পড়বেন। এখান থেকে সব প্রশ্ন কমন আসবে তা না, কিন্তু আপনি যখন এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন, তখন আপনার মধ্যে একটা টেন্ডেন্সি ঢুকে যাবে, পড়াশোনার টেন্ডেন্সি। যখন আপনার মধ্যে পড়াশোনার টেন্ডেন্সি ঢুকে যাবে, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। ওকে? তো প্রিয় ভাই বোনেরা, আমি সবাইকে বলবো যে আপনারা ক্লাসগুলো আমরা যেভাবে করাই সেভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? যদি সেটা না করেন, তাহলে পরে কিন্তু আপনারা যদি জব কমিটমেন্টকে দোষারোপ করেন যে জব কমিটমেন্টে ভর্তি হয়েছে, আমি চাকরি পাই নাই, এটা তো আমাদেরকে দোষ দেওয়াটা হবে আপনার অন্যায়। কারণ আমরা আপনাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা যে শ্রমটা দিচ্ছি, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এখন আপনি যদি নিজে না পড়ার কারণে নিজের চাকরি না হয়, সেটার দোষ কেউ নিবে না। ছোটবেলা যে টিচার আপনাকে ম্যাথ পড়াইছে, ইংলিশ পড়াইছে, ওনাকে যতই গালাগালি করেন না কেন, উনি কিছু না কিছু হইলো আপনাকে পড়াইছে। এখানে ম্যাক্সিমাম দোষটা হচ্ছে আপনার, কারণ আপনি সেভাবে পড়াশোনাটা করেন নাই। তো প্রিয় ভাই বোনেরা, আমি সবাইকে বলবো, আমি যেভাবে গাইডলাইন গুলো আপনাদেরকে দেই, আমি খুব অযোগ্য একজন মানুষ, কিন্তু আমি যতটুকু গিয়েছি, আপনি আমাকে অনুসরণ করে ততটুকু যান। আল্লাহ তো আপনাকে একটা ব্রেন দিছে, তাই না? সেটার মাধ্যমে আপনি ইনশাল্লাহ ক্যাডারটা অ্যাচিভ করে নেন, আমরা অনেক খুশি হব। এবং এটা মনে রাখবেন, পৃথিবীতে একজন মানুষের সাফল্যে দুইজন লোক খুশি হয়। একটা পক্ষ হচ্ছে তার বাবা মা, আর একটা হচ্ছে তার শিক্ষক। মনে রাখবেন, শিক্ষক কোনোদিনও তার স্টুডেন্টকে ঈর্ষা করে না। শিক্ষক পরিচয় দিতে গর্ববোধ করে যে আমার ছাত্র একজন বিশেষ ক্যাডার, বা আমার ছাত্রী একজন বিশেষ ক্যাডার। শিক্ষক এটা গর্ববোধ করে, বাবা মা গর্ববোধ করে। আপনি যাকে বন্ধু মনে করেন, সেও কিন্তু আপনাকে হিংসা করবে। আপনি সফল হয়ে দেখেন তার মুখটা ছোট হয়ে গেছে। সো আপনারা যদি আমার সাথে লেগে থাকেন, পড়াশোনাটা ঠিকঠাক মতো করেন, আমি আপনাদেরকে এক সেট লেকচার বুক বাসায় দিয়েছি, অনেক গবেষণা করে এগুলো তৈরি করেছি। প্রচুর প্রশ্ন এগুলো থেকে কমন পাবেন। কিন্তু এগুলো কি আপনি নিজে নিজে সব পড়তে পারবেন না? ক্লাসগুলো কিন্তু করতে হবে। ক্লাসগুলো করবেন, টিচারদের এগুলো পড়বেন, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আপনার চলে আসবে। আর যদি আপনি বিশেষ প্রার্থী হয়ে থাকেন, যারা বিশেষ প্রার্থী, তাদের ক্ষেত্রে কথা হচ্ছে আপনারা লেকচার বুকও পড়তে হবে, রিভিশন বুক হিসেবে পড়বেন। আমাদের যে গবেষণা বুকগুলো আছে, এগুলো রিভিশন বুক হিসেবে পড়বেন। আর আপনাদেরকে ফুল একটা সেট আমরা সাজেস্ট করেছি, এটাও বলে দিয়েছি ওই সেটে সবকিছু পড়তে হবে না। কিভাবে পড়বেন, কোন জিনিসটা পড়বেন, আমাদের স্যাররা দেখবেন ক্লাসে যেটা পড়াবো এটা নোট করে ওটা আগে পড়বেন, পড়ার পরে ওই টপিকটা বই থেকে বের করবেন, বের করে বিগত বছরের প্রশ্নগুলো একটু পড়বেন, পড়ে দেখবেন যে স্যারের লেকচার দিয়ে কত পার্সেন্ট কভার করতে পারতেছেন। দেখবেন সব পারবেন না, কারণ স্যার ক্লাসের সকল বিষয় আলোচনা করতে পারবেন না, এটা সম্ভব না। তো স্যারের পড়াটা পড়ে আপনি যখন কিছু প্রশ্ন, একটা ধাঁচের প্রশ্ন আপনি যখন সলভ করতে পারবেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে, আপনি বুঝতে পারবেন যে কোন টাইপের প্রশ্নগুলো আসে। তখন আপনি আবার ওই চ্যাপ্টারের বাকি যে পড়াগুলো আছে সেগুলো পড়ে নেবেন। এভাবে কভার করলে ইনশাল্লাহ আর কোনো ভয় নাই। ঠিক আছে? তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আমি আর কথা একটু বেশি বললাম এই কারণে, কারণ আজকের লেকচারে অত একটা ঝামেলাপূর্ণ কোনো পড়াশোনা নাই। আর এই কারণেই হয়তো অনেক ভাই বোন ক্লাসটা মিস করছেন, যেটা নাকি একটা অনেক বড় সমস্যা। ক্লাস মিস করা যাবে না, যদি সেই ক্লাসটা আবারও হয় আমার ক্লাস। ওকে? সাবিনা আক্তার সঞ্জিদা ঠিক বলেছেন স্যার, বেলাল শিকদার বন্ধুরা যে হিংসা করে তার প্রমাণ আমি। আমার রেজাল্ট ভালো হয় তো আমার বান্ধবী আমার সাথে কথা বলে না প্রায় 1 বছর।
ওকে, ঠিক আছে। ওকে, তো আজকের সেশনটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং সেশন। কোন ক্লাসের প্রবলেম সলভিং সেশন এটা? এটা হচ্ছে আমাদের গত যে ক্লাসটা আমরা নিয়েছিলাম, কন্ডিশনালস, পজিটিভ অ্যান্ড সাবজাংটিভ, ওই ক্লাসের ফাইরুজ ইবনাথ লেকচার শিটটা সত্যিই খুব হেল্পফুল। বাংলাদেশ নেভিতে এক্সামের আগে শুধুমাত্র আপনাদের লেকচার শিট ফলো করেছিলাম সবসময়ের জন্য, আলহামদুলিল্লাহ বেশ কমন ছিল। প্রিয় ভাই বোনেরা, সত্যিকার অর্থে লেকচার বুকগুলো অনেক গবেষণা করে তৈরি করেছে। এখান থেকে কমন না পেয়ে কোনো উপায় নেই, কমন না পেয়ে কোনো সুযোগ নেই না পাওয়ার। আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলি, বিসিএস সহ বাংলাদেশে যে চাকরি প্রস্তুতিগুলো আছে, আইবিএ ফ্যাকাল্টি যার প্রশ্নগুলো, এটা বাদ দেন। বিশ্বাস করেন, বিসিএস এর প্রিলিমিনারির ইংরেজি প্রশ্ন এটা ডাল ভাত টাইপের ইংরেজি প্রশ্ন। আমি 10টা প্রশ্ন দিব, ইংরেজি প্রশ্ন 10টা, এবং বলে দিব 10টার মধ্যে একটা কমন পাবেন ইনশাআল্লাহ। বিসিএস এর ইংরেজি প্রশ্নটা মানে প্রিলিটটা কঠিন না, তবে রিটেনের ইংরেজি প্রশ্নটা কঠিন। ওইটা ভালো করতে হলে আপনাকে বেসিকটা ভালো থাকতে হবে, ঠিক আছে? যাই হোক ফারজানা বাইতুল, আমরা এগুলো নিয়ে একটু পরে কথা বলবো, এখন একটু পড়াশোনা করি। ওকে, তো প্রবলেম সলভিং সেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কেন? কারণ আমরা যে ক্লাসগুলো নেই, ওই ক্লাসগুলোতে আমরা বেসিক বিষয়টা আমি আপনাদেরকে পড়াই দিই, কিন্তু বেসিক বিষয়টা জানার পরেও কিছু ব্যতিক্রম বিষয় থাকে যে জিনিসটা বেসিক দিয়ে পুরোপুরি সলভ করা যায় না। ওই ব্যতিক্রম বিষয়গুলো আমি এখন সলভ করাবো। এবং যেহেতু আপনারা আমার কোচিং এ ভর্তি হয়েছেন, আমার উপর আস্থা রেখেছেন, এবং আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, অন্যান্য সাবজেক্টগুলো কিভাবে গুছিয়ে পড়বেন, কোন কোন জায়গাগুলো হিট করবেন, এবং কিভাবে পড়াটা বাদ দিবেন, এগুলো নিয়ে আজকে একটু কথা বলবো যেহেতু সময় পেয়েছে। ওকে, তো আমি যেখান থেকে আমি প্রশ্নগুলো সলভ করছি এই শিটটা অলরেডি আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। 150 রুলস অফ ইংলিশ গ্রামার, খুব ছোট করে, ছোট একটা জিনিস, মনে হয় যে এটার মধ্যে কিছুই নাই। একটা কথা আছে, নেভার জাজ এ বুক বাই ইটস কভার। আপনি এটাকে ছোট দেখে এটাকে কিন্তু অবহেলা করবেন না, কারণ এটার মধ্যে সবকিছু কভার করা হয়েছে। ওকে, তো এটা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, ধরেন আমি যে লেকচারটা, আমি যে গবেষণা করে পড়াই, এটা সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? আমি একটা টপিক পড়ানোর পরে, ধরেন আমি কন্ডিশনাল সেন্টেন্স পড়িয়েছি, আপনি যে কোনো একটা মোটা বই থেকে কন্ডিশনালের প্রশ্নগুলো সলভ করতে চান, দেখবেন আমি ছোট্ট ছোট্ট 3টা নিয়ম পড়িয়েছি, আপনি প্রায় 95% প্রশ্ন সলভ করতে পারবেন। আমি পজিটিভ পড়িয়েছি না, মোটা একটা বই থেকে পজিটিভের প্রশ্ন সলভ করেন, 95% পারবেন। আমি সাবজেক্টিভ পড়িয়েছি, মোটা বই থেকে সলভ করেন, 95% পারবেন। 5% কেন পারবেন না? কিছু ব্যতিক্রম প্রশ্ন থাকে, এটা আমি আপনাদেরকে এখানে ধরে ধরে সলভ করাইতে পারবো না। ওইটা আমি আপনাদেরকে বেসিক দিয়ে দিয়েছি, ওই ব্যতিক্রমটা আপনি নিজেই সলভ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আপনারা মাস্টার্স কমপ্লিট করেছেন, অনার্স কমপ্লিট করেছেন, আপনাদেরকে তো এইগুলো বুঝিয়ে দিতে হবে না, যে বেসিক ফাংশনটা ধরায় দেয় আমার কাজ। কিছু ব্যতিক্রম থাকে, ওইটা আপনাকে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। তো এত মোটা মোটা বই, আরেকটা প্রমাণ পাবেন, আজ রাত 10টায় আমি একটা ফ্রি ক্লাস নিব। আমি দেখাবো যে ছোট্ট একটা নিয়ম দিয়ে আমি 100 প্রশ্ন সলভ করবো আজকে। 100 প্রশ্ন গুনে গুনে সলভ করব। ওই ছোট্ট নিয়মটা আপনাদেরকে ক্লাসে পড়াই। হয়তো আপনারা অনেকে মনে করেন ওই ছোট্ট নিয়মটা শীটের মধ্যে আছে। শীটের মধ্যে আছে বলতে শীটে তো নিয়ম নেই, মানে শীটের মধ্যে ওই নিয়মের প্রশ্ন আছে, আমি ক্লাসে নিয়মটা পড়াই। আপনারা হয়তো ভাবেন যে ভাইয়া ছোট নিয়ম পড়িয়েছে, এত বড় বড় ইংরেজি বই, ভাইয়ার এই ছোট নিয়মে কি কিছু হবে? তা আপনি একটু দেখেন যে ছোট নিয়মে কি হয়, এটা আজকে রাত্রে 10টায় প্রমাণ করব। যে ছোট্ট নিয়ম দিয়ে 100 প্রশ্ন আমি সলভ করে ফেলবো। তার মানে ওই 100 প্রশ্ন ম্যাটার না, ছোট্ট নিয়মটা, ওই কনসেপ্টটাই ম্যাটার। ওকে, আপনাদেরকে এগুলো বুঝতে হবে। আর আমি সবসময় একটা কথা বলি, আমি কথায় না কাজে বিশ্বাসী। আজ রাত 10টায় প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আহ, আমি যে প্রশ্নগুলো এখন সলভ করব এগুলো একটু ব্যতিক্রম প্রশ্ন, কিন্তু এগুলো এই শীটের মধ্যে প্রশ্নগুলো আছে। ওকে, এই শীটের মধ্যে প্রশ্নগুলো আছে, এবং শীটটা আপনাদের সবার হাতে আছে, চাইলে শীটটা নিয়ে বসতে পারেন সামনে। কনসেপ্ট 1 এর প্রথম যে প্রশ্নটা, কন্ডিশনালস আর অফ, কন্ডিশনাল কত প্রকার, এটা আপনাদেরকে সেদিনকার লেকচারে আমি পড়াইনি।
কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। কি কি? 0 থেকে 4, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল and third conditional. Okay, so the right answer must be 4 kinds. Conditional হচ্ছে 4 প্রকার। ওকে, এবার আমি হচ্ছে পরের প্রশ্নে চলে যাব। আমাকে বলা হয়েছে which of the following uses zero conditional? জিরো কন্ডিশনাল কোন অপশনে আছে? সো এখন we must know the definition of zero conditional. জিরো কন্ডিশনাল কাকে বলে? আমি সোজা বাংলায় বলি, যেই কন্ডিশনাল দিয়ে চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বোঝানো হয় সেটাই জিরো কন্ডিশনাল। চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য মানেই জিরো কন্ডিশনাল। চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য মানেই জিরো কন্ডিশনাল। 3বার বলেছে, আশা করি কানের মধ্যে ঢুকে গেছে। আপনি 4টা অপশনকে যদি সার্চ করেন, একটা অপশনই পাবেন চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য। ইফ ইউ হিট আইস, যদি আপনি বরফকে হিট দেন, তাপ দেন, ইট মেল্টস, এটা গলে যাবে। এটা একটা বৈজ্ঞানিক সত্য বা সায়েন্টিফিক ট্রুথ। আর সায়েন্টিফিক ট্রুথ মানে এটা চিরসত্য, আর চিরসত্য মানেই হচ্ছে জিরো কন্ডিশন। একটু আমাকে লিখে দিবেন যে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা, একটু লিখে দিবেন ক্লিয়ার হয়েছেন কিনা। প্রিয় ভাই বোনেরা, একটু লিখে দিবেন ক্লিয়ার হয়েছেন কিনা। ওকে, 5 নম্বর প্রশ্নটা সলভ করব। এগুলো কিন্তু সব শীটের প্রশ্ন, এটার আবার কেউ পিডিএফ চায় না যে ভাই পিডিএফ দেন, পিডিএফ দেন। এগুলো শীটে আছে। ইফ ইট ইজ উইন্টার, ইট ড্যাশ কোল্ড। আচ্ছা, শীতকালে যে ঠান্ডা অনুভূত হয় এটা কি চিরসত্য নয়? চিরসত্য। ওকে, ভালো কথা। আর এটা মনে রাখবেন, ইট ফিল কোল্ড, শীতকালে ঠান্ডা অনুভূত হয়, এটা হচ্ছে চিরসত্য। আর মনে রাখবেন, চিরন্তন সত্য বা চিরসত্য মানেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চিরন্তন সত্য বা চিরসত্য মানেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো আমাদের উত্তর হবে হচ্ছে ফিলস। এই প্রশ্নটাতে অনেকে কনফিউজড হয়ে যায়, কনফিউশনের জায়গাটাও বলে দেই। ইফ ইট ইজ উইন্টার ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আপনাদেরকে নিয়ম শিখিয়েছি আমি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রিলেশন প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিটের সাথে। তার মানে নিয়ম অনুযায়ী এই যে ফিলস, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা উত্তর হতে পারে। আর ফিউচার ইনডেফিনিট উইল ফিল, এটা উত্তর হতে পারে। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সম্পর্ক প্রেজেন্ট ইনডেফিনিটের সাথেও আছে, ফিউচার ইনডেফিনিটের সাথেও আছে, সো দুইটাই উত্তর হতে পারে। এখন কোনটা উত্তর নেবেন? এই সেন্টেন্সটা দিয়ে যেহেতু চিরন্তন সত্য বোঝায়, আর চিরন্তন সত্য মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এই অপশনটা নেবেন, এই অপশনটা নেওয়া যাবে না। ঠিক আছে, আমাকে একটু জানাবেন যে 5 নাম্বার প্রশ্নের ব্যাখ্যাটা ক্লিয়ার হয়েছেন কিনা। 5 নাম্বার প্রশ্নের ব্যাখ্যাটা ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন প্লিজ। একটু লিখে দিবেন যে 5 ক্লিয়ার, 5 ক্লিয়ার। ওকে, 5 ক্লিয়ার, 5 ক্লিয়ার। একটু লিখে দিবেন যে 5 ক্লিয়ার। ওকে, ওকে। ফাতিমা ইসলাম দীপ্তি, আলোর খোঁজে, জ্যোৎস্না বেগম, নীল আকাশ, সাইমা আফরিন জেমি সবাই ক্লিয়ার হয়েছেন। এস কে শায়ন্তী, হাজমুন নাহার আয়শা সবাই ক্লিয়ার, ধন্যবাদ। এবার আমি কনসেপ্ট 2 এর কিছু প্রশ্ন সলভ করব, কিছু প্রশ্ন সলভ করব। ইফ উই হ্যাড আ বোট, এই টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। অনেক ভাই বোন যে ভুলটা করেন, হ্যাড দেখে মনে করেন এটা পাস্ট পারফেক্ট। না, এটা পাস্ট পারফেক্ট না। পাস্ট পারফেক্ট শুধু হ্যাড থাকলেই হয় না।
হেডের সাথে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হয়। এখানে কি কোনো পাস্ট পার্টিসিপল আছে? না। মনে রাখবেন, হেডের সাথে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, আর হেডের সাথে যদি ভার্বের কোনো পাস্ট পার্টিসিপল না থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন পাস্ট ইনডিফিনিট? কারণ এটা, এই যে হ্যাভ একটা ভার্ব আছে না, এটার পাস্ট ফর্মই হচ্ছে হ্যাড। আশা করি এত দুর্বলতা কারো নাই। তারপর বলে দিলাম, সবার তো আর একরকম না প্রিপারেশন। সো যেহেতু আমাদের এটা পাস্ট ইনডেফিনিটে আছে, আপনাদেরকে আমি নিয়ম শিখিয়েছি। পাস্ট ইনডেফিনিট টেন্সের রিলেশন উড, কুড, শুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্মের সাথে। আপনি চারটা অপশনে তো কুড মাইট কোথাও পাবেন না, আপনি পাবেন উড প্লাস ভার্বের বেস ফর্মে, যে উড ক্রস। আর এটা নেওয়া যাবে না এই কারণে, কারণ এখানে উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আরেকটা ভার্বের বেস ফর্ম, তো দুইটা বেস ফর্ম তো আমাদের লাগবে না, আমাদের লাগবে একটা। সো দ্য রাইট অ্যান্সার ইজ সি। আমাকে একটু জানাবেন যে 4 ক্লিয়ার হয়েছেন কিনা। আমি আবারও বলছি, ক্লাস শেষে কেউ বললেন না আবার যে ভাইয়া আজকের ক্লাসের পিডিএফ দেন। এটার কিন্তু এই শীটে এই প্রশ্নগুলো আছে, শীট থেকে আমি সলভ করছি। শীটটা হাতে নিয়ে বসে থাকেন বা দেখে দেখে আমি সলভ করার সাথে সাথে দাগ দিয়ে ফেলেন, তাইলেই হয়ে যাবে। ওকে। এবং আমি একটা কাজ করতেছি, একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে এটা, এই পিডিএফ দেয়াটা এটা একটা ঝামেলা হয়ে যায়। পিডিএফ দেয়া একটা ঝামেলা হয়ে যায়। তারপর আবার এই নিয়মগুলো এখানে থাকলে অনেকে খুশি হন। তো আমরা নিয়মগুলো দেই না এই কারণে মূলত, কারণ নিয়মগুলো দিলে আপনারা হচ্ছে ক্লাস করতে আগ্রহ বোধ করেন না, মনে করেন পেরে যাবেন। আরে ভাই, নিয়ম তো বইয়ের মধ্যেও আছে, তো বই পড়ে আপনি কি পারছেন? পারেন নাই তো, কিন্তু আপনারা এটা ভুল করছেন। তো যাই হোক, এই নিয়মগুলো দিয়ে মানে আমাদের জব কমিটমেন্টের ক্লাসে যা পড়ানো হবে এটা তো পিডিএফ দিয়ে আপনাদেরকে বা লিখে লিখে দেয় এখন। আর লিখার আর সিস্টেম রাখবো না আমরা, যা পড়াবো এটা আপনার কাছে একটা বই আকারে থাকবে। বই যা পড়াবো বইয়ে সেটা থাকবে, মানে আমাদের ক্লাসে যা পড়ানো হবে বইয়ে সেটা থাকবে। এরকম একটা বই আমি লিখতেছি, ইনশাল্লাহ 1 মাস লাগবে আমার সময়। তো আপনারা চাইলে সেটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের খাতায় নোট করতে হবে না কোনো কিছু, যা ক্লাসে পড়ানো হবে সেটা আপনার বইয়েই লেখা থাকবে, বই থেকেই পড়ানো হবে। ওকে, সেটাতে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। 1 মাস সময় লাগবে আমার, আমি বইটা লিখতেছি। ওকে, তো যাই হোক, তারপরে হচ্ছে আমি এই প্রশ্নটা একটু সলভ করব। এই প্রশ্নটা একটু আপনাকে অর্থ বুঝে সলভ করতে হবে। এটা আমি সরাসরি উত্তরটা দিয়ে দিই, এটা আপনি একটু গবেষণা করে নিন নিজে নিজে। আমি উত্তরটা বলে দিলে আপনারা বুঝে যাবেন। এটা একটু অর্থ বুঝে উত্তরটা করতে হবে। সেটা হচ্ছে, unless the miscreants are awarded exemplary punishment, unless the miscreants are awarded exemplary punishment, the leakage of question papers will not be stopped. এটার অর্থটা হচ্ছে এটা, যদি না দুষ্কৃতিকারীদের শাস্তি দেয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়, তাহলে প্রশ্নপত্রের যে ফাঁস হওয়া সেটা বন্ধ হবে না। আমি আবারও বলছি, যদি দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয়, প্রশ্নপত্রের ফাঁস হওয়া বন্ধ হবে না। এই মিনিংটা শুধুমাত্র একটা অপশন থেকে আসে। সেটা কোন অপশনটা থেকে আসে বলেন তো? সেটা আসে হচ্ছে এখান থেকে, অপশন ডি থেকে। আনলেস দি মিসক্রিয়েন্টস আর অ্যাওয়ার্ডেড এক্সাম্পলারি পানিশমেন্ট, যদি দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয়, দ্য লিকেজ অফ কোয়েশ্চেন পেপারস উইল নট বি স্টপ, প্রশ্নপত্র ফাঁস হওয়া বন্ধ হবে না। এটা একটু অর্থ বুঝে করতে হবে এই প্রশ্নটা। আমি তো অর্থটা বলে দিলাম, আপনি একটু খাতার শীটের মধ্যে একটু প্রশ্নটা দেখবেন, দেখে মিলাই দেখবেন বাকি একটা অপশনও হয় না। ওকে, এটা কি ইংরেজির জন্য না সকল সাবজেক্টের জন্য? সকল সাবজেক্টের আমাদের টিচাররা ক্লাসে যেটা পড়ান সেটার একটা বই থাকবে আপনাদের হাতে। স্যার ক্লাসে পড়াবেন, আলোচনা করবেন, আর আপনি বই থেকে দেখবেন।
স্যার ক্লাসে আলোচনা করবেন, আপনি বই থেকে দেখবেন, আপনার সাথে সাথে লেখা লাগবে না, এরকম সিস্টেমে আমরা যাচ্ছি। ওকে, বা সাথে সাথে আপনি লিখতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু সেই আলোচনাটা বইয়ের মধ্যে আছে। আপনি লিখে প্র্যাকটিস করে ফেললেন সাথে সাথে, কিন্তু আলোচনাটা বইয়ের মধ্যে আছে। ওকে, এবার পজিটিভ ভার্বের এই প্রশ্নটা একটু সলভ করব। বলা হয়েছে উই হেল্পড হিম, এই যে হেল্প, আপনাদেরকে আমি স্ট্রাকচারটা শিখিয়েছি। হেল্প প্লাস এই যে হিম, এটা কি বলেন তো? পার্সন। আপনাদেরকে আমি শিখিয়েছি হেল্প প্লাস পার্সন অথবা নন পার্সন প্লাস ভার্বের বেস ফর্মও হতে পারে, ইনফিনিটিভও হতে পারে। ওকে, মজার বিষয় হচ্ছে অপশনে যে টু ফিনিশ, ইনফিনিটিভও আছে, ফিনিশ বেস ফর্মও আছে। ওকে, ইনফিনিটিভও আছে, বেস ফর্মও আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা উত্তর কোনটা নিব। একটু কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন, কথাটা একটু মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন। হেল্পের ক্ষেত্রে ইনফিনিটিভ এবং বেস ফর্ম দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট, দুইটাই হতে পারে। যদি ইনফিনিটিভ থাকে তাহলে ইনফিনিটিভ উত্তর দিব, যদি বেস ফর্ম থাকে তাহলে বেস ফর্ম উত্তর দিব, যদি দুইটাই থাকে তাহলে বেস ফর্ম উত্তর দিব, যদি দুইটাই থাকে তাহলে বেস ফর্ম উত্তর দিব। এখন প্রায়োরিটি দিব। এখন আমরা অনেক সময় প্রায়োরিটি কথাটা বলি, কিন্তু কেন প্রায়োরিটি দিব এটার কারণটা একটু বলে দিই। খুব খুব ঠান্ডা মাথায় কথাটা শুনবেন আমি কি বলি। বেস ফর্ম কেন দিব, বেস ফর্মকে কেন প্রায়োরিটি দিব? বেস ফর্মও কারেক্ট, ইনফিনিটিভও কারেক্ট। আমি আবারও বলছি, both options are to finish and finish, both options are grammatically 100% correct and pure, কোনো সমস্যা নাই। এটাও কারেক্ট, ওইটাও কারেক্ট, কিন্তু আমি এটাকে প্রায়োরিটি দিতে কেন বলেছি? কারণ হেল্পের পরে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, হেল্পের পরে বেয়ার ইনফিনিটিভ বসে। আবারও বলছি, হেল্পের পরে বেয়ার ইনফিনিটিভ বসে, একটু নোট নিয়ে রাখতে পারেন। হোয়াট ইজ বেয়ার ইনফিনিটিভ? বেয়ার মানে হচ্ছে বন্ধা, বন্ধা ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। বন্ধা ইনফিনিটিভ মানে যে ইনফিনিটিভটার টু মনে মনে থাকে, সাইলেন্ট থাকে, সাইলেন্ট থাকে। যেই ইনফিনিটিভের টু সাইলেন্ট থাকে সেই ইনফিনিটিভকেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ বা বন্ধা ইনফিনিটিভ। তো হেল্পের পরে যেহেতু বেয়ার ইনফিনিটিভ হয়, তার মানে এই যে আপনি ফিনিশটাকে উত্তর করেছেন, এটার সাথে মনে মনে একটা টু আছে, এটাই বেয়ার ইনফিনিটিভ। সো যদি আপনি বেস ফর্মকে উত্তর করেন, আপনি কিন্তু সত্যিকার অর্থে বেস ফর্মকে উত্তর করছেন প্লাস ইনফিনিটিভকে উত্তর করছেন। তার মানে এই ফিনিশকে উত্তর করলে বেস ফর্ম এবং ইনফিনিটিভ দুইটাই কাভার হয়ে যায়। কিন্তু আপনি যদি শুধু টু ফিনিশকে উত্তর করেন, তাহলে শুধু ইনফিনিটিভকে কাভার করা হয়, বেস ফর্মটা কাভার করা হয় না। এই জন্য বেস ফর্মটা উত্তর করলে ইনফিনিটিভ বেস ফর্ম দুইটাই এখানে চলে আসে। এই জন্য আমরা বলি এটাকে প্রায়োরিটি দিতে। এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা বলেন তো? আমি আবারও বলছি, বেয়ার ইনফিনিটিভের বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। বেয়ার ইনফিনিটিভের বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন, একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। বেয়ার ইনফিনিটিভের বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা? মারুফা ইসলাম ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, ইসরাত জাহান আখি, নীল আকাশ, তামান্না আফরিন বুঝেছে, সাবিনা আক্তার সঞ্জিদা, ফৌজি আউয়াল আফরা, ফাতিমা ইসলাম রিপ্তি সবাই ক্লিয়ার হয়েছেন। জোসনা বেগম ওকে। এবার এই একই নিয়মের প্রশ্ন হচ্ছে 6 নাম্বার, এটার আমি ব্যাখ্যা করব না, এটা আপনারা করে ফেলেন। আজকে শিহাবকে কি ক্লাসে দেখতে পারতেছি না, বুঝলাম না। ফকির মিসকিন, সন্ন্যাসী খয়রাতি, গরিব আমাদের শিহাব, ওনাকে ক্লাসে খুব মিস করছি। এই লোকটার নাম আমরা এক হিসেবে এতিম শিহাবও দিতে পারি, কারণ ওনার কোনো গার্লফ্রেন্ড নাই, আর যার গার্লফ্রেন্ড নাই এক অর্থে তো সে এতিম, তাই না? তো আমাদের এতিম শিহাবের জন্য যদি আপনাদের কারো মনে কোনো দয়া হয়, কোনো জায়গা হয়, কোনো মায়া হয় কোনো রমণীর মনে, তাহলে
আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব। এবং আমাদের শিহাব ফকিরকে দেখা যাচ্ছে না আজকের ক্লাসে। আমার মনে হয় উনি মনের দুঃখে হয়তো সন্ন্যাস গ্রহণ করেছেন। আমাদের ঝিনুক চৌধুরী, ইভা, জোসনা বেগম, শাকিলা শাখাওয়াত, নীল আকাশ, তামান্না আফরিন, এই লোকটারে না থাক, হাবিবা জান্নাত, খায়রুল ইসলাম সোহাগ, সোনালী কাবিন, সবার উত্তর সঠিক হয়েছে। ফাইন্ড হবে উত্তর। ওকে। নাদিম হোসেন, আসলেই আমরা গার্লফ্রেন্ড বিহীন এতিম। দেখছেন অবস্থা? মানুষের চরিত্র কতটা খারাপ হইলে যখন দেখতেছে যে শিহাবের ব্যাপারে বিজ্ঞাপন চলতেছে, ওনার নাম তো বলা হয় নাই, উনি আস্তে করে বিজ্ঞাপন দিয়ে দিল যে ওনারও গার্লফ্রেন্ড নাই। তার মানে উনি ইঙ্গিত করলো যদি এই ব্যাচে কেউ কোনো সহৃদয় বা নারী থেকে থাকেন তার প্রতি যাতে একটা সুদৃষ্টি দেন। আপনারাই বলেন মানুষের চরিত্রটা কত খারাপ হইলে এই ধরনের সুন্দরভাবে সুযোগে আস্তে করে সে হচ্ছে বিজ্ঞাপনটা দিয়ে দিল। জিনিয়ারিকা বলেছেন শিয়া ফকির নাকি ভিক্ষা করতে গেছে। আচ্ছা, সাবজেক্টিভ মুড। ওকে, এখান থেকে প্রশ্ন সলভ করবো আমরা। দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট। এই যে রিকোয়েস্ট শব্দটা, এটা হচ্ছে একটা সাবজেক্টিভ। আপনাদেরকে আমি শিখিয়েছি গত ক্লাসে। তো সাবজেক্টিভ প্লাস এখানে কি আছে? দ্যাট। সাবজেক্টিভ প্লাস দ্যাট প্লাস আপনি চারটা অপশনকে সার্চ করে দেখবেন, পার্সন নন পার্সন। এই যে দি মেম্বার্স, এটা হচ্ছে পার্সন। তো সাবজেক্টিভ প্লাস দ্যাট প্লাস পার্সন প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম কোনটা? যে স্টাডি। এটা ছাড়া আর কোনো অপশনই কিন্তু আপনি সঠিকভাবে পাবেন না। ওকে, আর প্রত্যেকটা অপশনই ভুল। আপনি এটা পড়লেই হচ্ছে দেখতে পারবেন। ওরে আল্লাহ, এ তো মহাঝঞ্ঝাট, মহাঝঞ্ঝাট। এনএল লালটু হক বলেছেন স্যার বউ লাগবে, গার্লফ্রেন্ড লাগবে না। আচ্ছা, খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে। এটা আই শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। আমি আসলে এটা একটু ভুল করে ফেলেছি। এটা যখন আমি কালার করেছি তখন আমার একটু দেখা দরকার ছিল। কালার করার কারণে লেখা মুছে গেছে। ওকে, সমস্যা নাই। আমার কাছে যেহেতু হার্ড কপি আছে, আপনাদের কাছে হার্ড কপি আছে, সো এই মুছে যাওয়া আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। 6 নম্বর প্রশ্নটা, এই যে সরি, 6 নম্বর হচ্ছে I propose that the vote dash a secret ballot. Okay. 7 নম্বর প্রশ্নটা হচ্ছে it is imperative that dash on time. Sorry, it is imperative that নাই, দুঃখিত, আমি মুছে দিচ্ছি। It is imperative dash on time. 8 নম্বর প্রশ্নটা হচ্ছে Fatima urged dash to me. ওকে, এই প্রশ্নগুলো এখন আমরা সলভ করব। ওকে, বলা হয়েছে I propose that the vote. ওকে, I propose that, এই যে propose, এটা কি একটা সাবজেক্টিভ প্লাস এখানে কি আছে? দ্যাট। সাবজেক্টিভ প্লাস দ্যাট প্লাস দ্য ভোট কি পার্সন নাকি নন পার্সন? অবশ্যই নন পার্সন। তো সাবজেক্টিভ প্লাস দ্যাট প্লাস নন পার্সন প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হওয়ার কথা, কিন্তু আপনি চারটা অপশন সার্চ করলে কোথাও বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল পাবেন না। তার মানে আপনাকে বুঝতে হবে
যে এই প্রশ্নটা ব্যতিক্রম, এই প্রশ্নটা ব্যতিক্রম। তাহলে সাবজাংটিভের ক্ষেত্রে উত্তর হতে পারে দুইটা, একটা হচ্ছে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। যেহেতু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল কোথাও নাই, তাহলে বুঝতে হবে প্রশ্নটা যেহেতু ব্যতিক্রম, এখানে বেস ফর্মকে আমাদের উত্তর করতে হবে। তাহলে উত্তর হবে কি বি। ইজ, ওয়াজ এগুলো কিন্তু বেস ফর্ম না। ডাজ এটা বেস ফর্ম না, বেস ফর্ম কোনটা? বি। এখন বি যে বেস ফর্ম এটা কেমনে বুঝবেন? আপনাদেরকে গত ক্লাসে আমি শিখিয়ে দিয়েছিলাম, সাবজেক্টিভে মনে মনে একটা শুড থাকে, শুড। এখন আপনি বলেন তো, আপনি কি বলতে পারবেন শুড ইজ, শুড ওয়াজ, শুড ডাজ? না, আপনি বলতে পারবেন শুড বি। তার মানে প্রমাণ হয়ে গেল এই বি হচ্ছে বেস ফর্ম। একটু জানাবেন 6 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন কিনা? 6 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন প্লিজ। ফাতেমা আক্তার তানিয়া বলেছেন জি ভাইয়া আমি এখানে। আচ্ছা, ওকে। তো এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন প্লিজ। এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন প্লিজ। ফাতেমা আক্তার তানিয়া, দিয়া এসডি, ওকে। জোসনা বেগম, শম্পা আক্তার, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আই উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, এন্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 7। এখানে একটা জিনিস একটু খেয়াল, সরি 7, হ্যাঁ, বলা হয়েছে ইট ইজ ইম্পারেটিভ। এই ইম্পারেটিভ কথাটা একটা সাবজেক্টিভ। মজার বিষয় হচ্ছে সাবজেক্টিভের পরে দ্যাট থাকে, কিন্তু এখানে কোনো দ্যাট নাই, এখানে কোনো দ্যাট নাই। নিয়মটা একটু মনে রাখবেন, নিয়মটা একটু মনে রাখবেন। আমি বলে দিই, নিয়মটা একটু মনে রাখবেন। সাবজেক্টিভের পরে যদি দ্যাট না থাকে তাহলে ইনফিনিটিভ বসে। সবাই একটু খাতার মধ্যে নিয়মটা লিখে নিন, বা যাদের হাতে লেখা দ্রুত এখনই লিখে ফেলেন। সাবজেক্টিভের পরে দ্যাট না থাকলে ইনফিনিটিভ বসে, দ্যাট না থাকলে ইনফিনিটিভ বসে। তো যেহেতু সাবজেক্টিভের পরে এখানে দ্যাট নাই, তাহলে আমাদেরকে ইনফিনিটিভকে নিতে হবে। সো ইনফিনিটিভ কোথায় আছে? এই যে টু বি। সো দিস দ্য রাইট আনসার। সো ইট ইজ ইম্পারেটিভ টু বি অন টাইম, ইট ইজ ইম্পারেটিভ টু বি অন টাইম। ওকে, আমি বোধ করি যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। দেন আই উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, এন্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 8। বলা হয়েছে ফাতিমা আর্জড, একই রকম ব্যাপার এখানে হয়েছে। আর্জড একটা সাবজেক্টিভ, কিন্তু দুঃখজনক বিষয় তারপরে কোনো দ্যাট নাই। আমরা জানি সাবজেক্টিভের পরে দ্যাট না থাকলে ইনফিনিটিভ হয়। সো হোয়াট উইল বি দ্য রাইট আনসার? ড্রপ ইউর কমেন্টস। What will be the right answer? Drop your comments. আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম। আমাকে যদি আপনারা ভোজ দিতে পারেন, সেক্ষেত্রে আমার কাছ থেকে কিছু বই যেগুলো আমি সৌজন্য সংখ্যা পাই, সেখান থেকে 2-1টা বই আপনি পেতেই পারেন, তাই না? ওকে, 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 ওকে। তো 8-এর উত্তর আপনারা দিয়ে ফেলেছেন যে ইনফিনিটিভটা কোথায় আছে। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে দিস ইজ ইনফিনিটিভ এন্ড দিস ইজ দ্য রাইট আনসার। দিস ইজ ইনফিনিটিভ এন্ড দিস ইজ দ্য রাইট আনসার। তামান্না আফরিন, আপনিও বরিশাল্লা? আয় হায়, আমাদের জব কমিটমেন্ট দেখি একজন বরিশালে বরিশালে ভরে গেছে। তার মানে বুঝতে হবে যে যেহেতু বরিশালের লোকজন আমাদের জব কমিটমেন্টকে পছন্দ করছে, তার মানে বুঝতে হবে যে জব কমিটমেন্ট হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 কোচিং। ওকে, তো আমাদের উত্তরটা হয়ে গেল। এবার আমি পরের প্রশ্নে চলে যাব। I'll go for the next question, and that is question number 9.
এখানে বলা হয়েছে I suggested that he dash take legal advice. ভাইয়া আপনার লোকেশন কিন্তু আমি কিন্তু ঢাকায় থাকি। হ্যাঁ, আমরা আমাদের জব কমিটমেন্ট কোচিং হতো ঢাকাতে। আমাদের কোচিং হচ্ছে ঢাকার পান্থপথে। ওকে, আচ্ছা যাই হোক, বেলাল শিকদার আপনি ঢাকায় চলে আসেন। ওকে, 9 নম্বর প্রশ্নটা সলভ করব। আই সাজেস্টেড দ্যাট, সাজেস্ট কি একটা সাবজাংটিভ, সাবজাংটিভ প্লাস দ্যাট প্লাস হি, হি কি বলেন তো? পার্সন। সাবজাংটিভ প্লাস দ্যাট প্লাস পার্সন প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে একটা গ্যাপ দিয়ে এই ভার্বের বেস ফর্মটা আছে, টেক, কিন্তু অপশনে আছে উইল, মাস্ট, শুড, ক্যান। তার মানে আমাদের বেস ফর্ম আছে, কিন্তু অপশন থেকে কিছু একটা নিতে হবে, চারটা যে কোনো একটা নিতে হবে। এই প্রশ্নটা কিভাবে সলভ করবেন? আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম, সাবজাংটিভের সবসময় একটা শুড সাইলেন্ট থাকে, মনে আছে? এখন যেহেতু এখানে কিছু একটা প্রকাশ করতেই হবে, তাহলে প্রকাশটা কাকে করবেন? যে সাইলেন্ট থাকে তাকেই তো প্রকাশ করবেন, নাকি অন্য নতুন একটা কিছু ধরে এনে প্রকাশ করবেন? তাই না? তাহলে উত্তর হবে কোনটা? শুড। এখন এটার কারণটা কি একটু বলে দেই। যে সাবজাংটিভে ভাই আপনি বললেন শুড সাইলেন্ট থাকে, কিন্তু এখানে শুডকে কেন দিতে হলো, এটার কারণ বলেন। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সাবজাংটিভ ইজ আ আমেরিকান গ্রামার, সাবজাংটিভ ইজ আ আমেরিকান গ্রামার। সাবজাংটিভ হচ্ছে একটা আমেরিকান গ্রামার। ব্রিটিশ গ্রামারে সাবজাংটিভ বলে কোনো টপিক নাই। আবারও বলছি, ব্রিটিশ গ্রামারে সাবজাংটিভ বলে কোনো টপিক নাই। এই সাবজাংটিভ টপিকটার জন্ম দিয়েছে আমেরিকানরা। এজন্য আমেরিকানরা দেখবেন যে বানানও পরিবর্তন করে ফেলছে। ব্রিটিশরা বানান লেখে CENTER, সেন্টার। আমেরিকানরা বানান লেখে, সরি, ব্রিটিশরা বানান লেখা হচ্ছে CENTRE, সেন্টার। আর আমেরিকানরা এটা করে ফেলছে কি CENTER, সেন্টার। প্রচুর বানান এরকম চেঞ্জ করছে, প্রচুর। ব্রিটিশরা বানান লেখে COLOUR, কালার। আমেরিকানরা লেখা হচ্ছে COLOR, কালার। COLOR, কালার। ওকে, প্রচুর বানান এরকম পরিবর্তন করছে। যাই হোক, এটা ব্রিটিশদের সাথে আমেরিকানরা নিজেদের প্রভাব প্রতিপত্তি প্রকাশ করার জন্য হয়তো এমনটা করে, নতুবা এটার প্রয়োজন ছিল না। তো যাই হোক, এই শুটটাকে যখন আপনি এক্সপ্রেস করে ফেলতেছেন, এটা হচ্ছে ব্রিটিশ গ্রামার। আর শুটটাকে আপনি যখন সাইলেন্ট করে ফেলেন, এটা হচ্ছে আমেরিকান গ্রামার। তখন এটাকে বলা হয় সাবজাংটিভ, তখন এটাকে বলা হয় সাবজাংটিভ। বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানাবেন তো। বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানাবেন। জিনিয়ারিকা নরসিংদীর কাউকে পান নাই, সবার মাঝে আপনি একা। আসলে দুঃখজনক ব্যাপারটা। তো যাই হোক, আপনারা বোধ করি ক্লিয়ার হয়েছেন প্রিয় ভাই বোনেরা। বিসিএস কে যারা আপনারা টার্গেট করেছেন, তাদেরকে বলবো আপনাদেরকে কিন্তু এক সেট বই আমি সাজেস্ট করেছি। বাংলা পড়বেন, এবং সবগুলো বই আমি সাজেস্ট করেছি জর্জের। শুধু গণিতটা সাজেস্ট করেছি খায়রুলস ম্যাথ, আর মানসিক দক্ষতাটা সাজেস্ট করেছি খায়রুলস মেন্টাল এবিলিটি। আর নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন আপনাদের কিছুই কিনা লাগবে না। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন আমি আপনাদেরকে 1 থেকে 150 প্রশ্ন দিব, ওইগুলো পড়ে যাবেন, ইনশাল্লাহ 8টা প্রশ্ন কমন পাবেন। অনেকে বলতে পারেন যে ভাই এগুলো দিবেন কবে, পরীক্ষা তো খালি পিছাচ্ছে। তো আমি এগুলো এখন আমার কম্পোজ করা হয়ে গেছে, কিন্তু এগুলো কারেকশন দেখা হয় না, আমি সময় পাচ্ছি না। কারেকশন দেখে আমি 10-15 দিনের মধ্যে এগুলো দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? আর মানসিক দক্ষতা, খায়রুলস মেন্টাল এবিলিটি কিনে কিন্তু পুরো বই কেউ পড়েন না, দরকার নাই। শুধু বিগত বছরের